আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। নো নো ললিতা, যা পারবে না তা নিয়ে বৃথা চেষ্টা করবে না। আমাকে চড় দেওয়ার সাধ্য তোমার নেই। আজ সমস্ত লিমিট ক্রস করে বসেছেন আপনি। আমি কি আপনার প্রেমিকা, বউ নাকি রক্ষিতা? বলুন, কি হই যে অধিকার আজ আপনি এটা করেছেন? প্রেমিকা বউ অবধি থেমে থাকো, কারণ তুমি আমার কাছে অনেক সম্মানীয় ললিতা। ভুলভাল তকমাতে নিজেকে জড়িয়ে ফেলবে না। অধিকার ব্যতীত যে মেয়ে চুমুকে সমর্থন করে সে স্লাট ব্যতীত কিছু নয়। আচ্ছা, ব্যথা লাগছে। অনল হাতটা ছাড়লো না, উল্টে সেটি বেঁকিয়ে ধরলো, দাঁতে দাঁত ঘর্ষণ করে শুধালো। কেন গিয়েছিলে কাল বারে? কোন ছেলের সাথে? কে যেতে বলেছিল? আমি সত্যি বলছি ললিতা, তোমার জবাব না পাওয়া অবধি ভেতরে শান্তি অনুভব করব না। না করুন, আমার হাত ছাড়ুন, তা নয়তো চিল্লাবো। ওকে, চিল্লাও। আমাকে চেনেন না আপনি অনল, সত্যি চিল্লিয়ে এলাকার মানুষ একসাথে করব। করো, এরপর তোমার বাবা সম্মানের ভয়ে আমাদের বিয়ে দিয়ে দিবেন। একদম সহজ হিসেব। এত স্বপ্ন দেখা বন্ধ করুন। জীবন সিনেমা নয়, উল্টো অ্যাটেম্প টু রেপ কেসে ডাইরেক্ট জেলের কুঠরিতে আপনি। অনল হাত ছেড়ে দিল মেয়েটির। নিরাপদ দূরত্বে গিয়ে দাঁড়ালো। মেয়েটি যে রেগে গিয়েছে তা স্পষ্টত। শোনো আমার ললিতা, তুমি যা বললে তাও সম্ভব নয়। হয়তো মুখের কথাতে পুলিশেরা আমাকে ধরে নিয়ে যাবে, কিন্তু এরপর যখন কেসের সব প্রসিডিউর শুরু করবে তখন অনায়াসে নির্দোষ সাব্যস্ত হব আমি। একদিক দিয়ে দেখতে গেলে পরিণতি একই হবে। তখন তোফায়েল আঙ্কেল তোমাকে সম্মানের জন্য আমার হাতে তুলে দিবে। আমি হয়ে যাব হিরো, যদিও আমি আগে থেকেই হিরো। বিরক্ত হলো বেলি, হাতের বালিশটা ছুঁড়ে বলল। আপনার মোটিভ কি বলেন? ভনিতা করা আমার মধ্যে নেই। আমার মায়ের একটা কাজের মেয়ে দরকার। তো অফিসে কাজ করিয়ে নিচ্ছে, এতে শান্তি নেই? এখন বাড়িতেও আর আমাকে দেখে সত্যি কাজের মেয়ে মনে হয়? প্রশ্নটির জবাবের পূর্বে বেলি বিছানা থেকে উঠে এসে আয়নার সামনে দাঁড়ালো। ঢিলে ঢালা প্লাজো ও কামিজ পরিধানে তাকে সত্যি খুব একটা স্বাভাবিক মানুষ বলা যায় না। গালের এক পাশে ফুলে থাকা উলুপোকার ঢিপির অনুরূপ অংশটিতে আলতো করে হাত বুলালো। অন্তরে জ্বলতে থাকা বহিঃশিখা পুনরায় প্রজ্বলিত হলো। আপনার মতো জঘন্য মানুষ আমি দুনিয়াতে দেখিনি অনল। এবং তোমার মতো গর্ধব আমি কোথাও দেখিনি। একটা কথা মনে রাখবে, প্রত্যেকটা মেয়ে তার মা ও শাশুড়ির মায়ের কাজে মেয়ে। কেন একথা বললাম লজিকটা অন্য একদিন শোনাবো। মোটেও না। হ্যাঁ, রেবেকে আন্টিকে ডাক দাও। সে তোমাকে নিজের মেয়ে বলে পরিচয় দেয় নাকি কাজের মেয়ে হিসেবে? তবে এখানে মেইন পয়েন্ট ধরতে সমস্যা হয়েছে তোমার। যাক, সেটা ধরার মতন বোধ বুদ্ধি নেই। অনল এগিয়ে এসে মেয়েটির সামনে দাঁড়ালো। বেলির মনে একটুও প্রজাপতি উঠছে না। শৈল্পিক পুরুষটির ধীর কণ্ঠে ভালোবাসার বুলি আওড়াচ্ছে। মাই ললিতা, তুমি যত বিপদের সম্মুখীনই হও না কেন আমি তোমাকে বের করে আনবো। তবে একটা অনুরোধ, আমার সীমাবদ্ধতা আছে। কখনো এতটা চোখের আড়ালে চলে যেও না যেখানে আমি পৌঁছাতে সক্ষম নই। আমি মনের দিক দুর্বল হতে পারি অনল, তবে আমার জীবন এত বেশি সমস্যা তৈরি করার ফল আপনার জন্য সুফল হবে না। আপনি ঠিক কেমন অনল? এক রহস্যময় প্রহেলিকা, না সমাধান করতে পারছি না এড়িয়ে যেতে। অনল বেলির সঙ্গে দৃষ্টির মেলবন্ধন করে বলল, আমাকে যত বেশি জানতে চাইবে বেলি, তত আমার জন্য মঙ্গল। যদি আমাকে জানার চুল পরিমাণ সূত্র পাও তাহলে সেটির গভীর থেকে গভীরে অন্বেষণ করো। অকস্মাৎ পুনরায় একদম মেয়েটির সন্নিকটে চলে এলো অনল। ছোট্ট করে মেয়েটির ঠোঁটে ফু দিল। এবার চমকায়নি বেলি, শক্ত করে দাঁড়িয়েছিল। 3 বছরের একটু শিশু অবাক হয়ে বৃষ্টি দেখছে। ছোট ছোট পা ফেলে বারান্দার এ মাথা থেকে ও মাথা দৌড়ে চলেছে। বৃষ্টিকণা যখন বাতাসে ভর করে তাকে ছুঁয়ে যায়, ঠিক তখন শিশু মন আনন্দে নেচে ওঠে। উল্লাসিত হয়ে মৃদু চিৎকার করে। তার নানা তার সঙ্গে তাল মিলিয়ে বলে, না না ভাই, এদিকে এসো, বৃষ্টিতে ভেজা যাবে না। না। আধো বলিতে বাচ্চাটা ঋণাত্মক বোধক শব্দ করল, তবুও চেষ্টা করে ভদ্রলোক। পরে হাল ছেড়ে সামনের বেতের চেয়ারে বসে পড়ে। তটিনী দরজায় দাঁড়িয়ে নানা ও নাতির প্রেমময় সম্পর্ক এতক্ষণ দেখছিল। রাহাত, চলো, আম্মুর সাথে বাইরে যাবে।
লতিফ ঘাড় ঘুরিয়ে মেয়েকে শুধায়। এই বৃষ্টির মধ্যে কোথায় যাবে তোমরা? একটু কাজ আছে, তাছাড়া গাড়ি আসবে। তোমার নিজের গাড়িটা নিয়ে যাও। আসলে বাবা, অনল স্যার এসেছেন, কিছু দরকার আছে তার সঙ্গে। লতিফ নিশ্চুপ হয়ে গেল। মেয়ের প্রতি সে সর্বদা দুর্বল। এজন্য বছর 4 আগে যখন বলেছিল রামিম নামক অসুস্থ বন্ধুকে সে যে কোনো মূল্যতে বিয়ে করবে, সেখানে বাধা হয়ে দাঁড়ায়নি। এমনকি পরবর্তীতে বিধবা মেয়ে ও এতিম নাতিকেও সে হৃদয় দিয়ে আগলে রেখেছে। সম্প্রতি অনলের সঙ্গে তটিনীর মেলামেশাকে সে ভীষণ পজিটিভ ভাবে নিয়েছে। যদি তাদের মধ্যে কিছু হয়ে থাকে তাহলে লতিফের মনের ভেতর সর্বদা আঘাত করতে থাকা কাঁটাটি উপড়ে ফেলে দেওয়া যাবে। নানাবিধ চিন্তা করতে করতে সে বারান্দা থেকে দেখতে পেল তটিনী রাহাতকে কোলে নিয়ে গাড়িতে উঠছে। একটু পর সেটি চলে গেল। দুঃখিত স্যার, আসতে একটু দেরি হয়ে গেল। রাহাতের মাথায় থাকা পানিগুলো মুছতে মুছতে বলল তটিনী। অনল বাচ্চাটির দিকে চকলেট এগিয়ে দিয়ে বলল, আপনার বাবা আমাদের বেশ অদ্ভুত চোখে দেখে, কখনো তা খেয়াল করেছেন তটিনী? না তো, তবে ভয় নেই কোনো। সত্যি নেই, যাওয়া যাক। তটিনী সম্মতিতে মাথা দুলালে অনল গাড়ি স্টার্ট করলো। বৃষ্টির মধ্যে চালাতে খুব বেশি সমস্যা হচ্ছে না। স্যার, বেলির কি খবর? আপনাকে একটা কথা বলা হয়নি তটিনী। সেদিন বেলি দেখেছিল আপনাকে মিটিং এর সময়। এরপর থেকে মেইন ব্রাঞ্চে আসার পূর্বে আমাকে একবার কল করবেন। বেলি অফিসে কি করে? আমার অ্যাসিস্ট্যান্ট। সত্যি? তোফায়েল আঙ্কেল মেনে নিল কিভাবে? যে করা লোক উনি। রামিম বলতো লোকটাকে দেখলে গ্যাংস্টার ফিল আসে। আমি অনল বাক্যেও বশ করতে পারি, এখানে তো সাধারণ এক মানুষ। তটিনী হেসে পুনরায় বলল, বেলি মানলো কিভাবে? সে নিজেও কম আত্মসম্মান বোধের অধিকারী না? ওটা না হয় সিক্রেট থাকুক, তবে সব সহজ ছিল না। বেলির জীবনে ঝড় হয়ে প্রবেশ করেছি আমি। আগে তা থেকে বাঁচুক। আপনি সাধারণভাবে ওর জীবনে যেতে পারতেন অনল। আপনার স্বামী রিপ্লেসমেন্ট হিসেবে কখনো নয়, বরং সবকিছু মিটিয়ে অনল নতুন অনুভূতি তৈরি করবে। ঘৃণা হোক, ভালোবাসা হোক, ললিতার সবকিছু অনলের জন্য। আপনি ললিতাতে এত মুছে গেলেন কেন? অনল হাসে। তার মতন প্রেমে হেরে যাওয়া মানুষকে এই প্রশ্ন শুধানো নিছক বালকের প্রলাপ। ভাবতে গিয়ে আরো হাসি পায়। প্রেমে পাগল হওয়া মানুষকে কথা জিজ্ঞেস করতে নেই তটিনী। ললিতাকে আমি তখন থেকে চিনি যখন সে দুরন্ত কিশোরী ছিল। দুর্ভাগ্য তোমার স্বামীর সাথে সম্পর্ক হওয়া। আমি ভেবেছিলাম সবটা শেষ হয়ে গিয়েছে, আমার কোনো পথ নেই ললিতাকে আর নিজের করা। তবে ললাটের রেখা ভিন্নভাবে টানা হয়েছিল, যার দরুন আজকে বেলির উপর একমাত্র অধিকার অনলের। অধিকার? কিন্তু সেটা তো এখন আপনি পাননি। আমি যা দেখি তোমরা সেটা দেখতে পাও না। ললিতার মাথাতে ইতিমধ্যে শুধু অনলের বসবাস, তবে ওর বাড়ি যাওয়ার কারণটা ধোঁয়াশা। শেষের বাক্যটি তটিনী এতটা স্পষ্ট শুনতে পায়নি। অনল দ্রুত গাড়ি চালিয়ে একটি 5 তারকা রেস্তোরাঁর সামনে থামালো। আপাতত দৃষ্টিতে তাদের দেখে মনে হবে বোধহয় সাধারণ মিট আপের জন্য এসেছে, অথচ নেপথ্যে ঘটনা আরো গভীর। অনল স্যার। ইয়েস। আমার ছেলেকে এখানে নিয়ে আসা ঠিক হলো? ও সাধারণ একটা বাচ্চা, আমরা জানি না সেখানে কি বিপদ আছে। বিলিভ মি তটিনী, আমরা বড় ধরনের কোনো মিশনে আসিনি, বা আমি মাসুদ রানাও নই। এখানে এক বাঘিনীকে খাঁচাতে ভরতে এসেছি। বাঘিনী? কে সে? অনলের অধর যুগলে তার চিরচেনা সেই শয়তানের রাজার হাসিটা ফুটে উঠল, ধীরে স্থিরে, তবে চতুরতা যেখানে মিশে আছে। লিফট বাটনে প্রেস করতে মুহূর্তে তাদের টপ ফ্লোরে নিয়ে গেল। শীতল মেটালিকা দরজা খুলে যেতে কালো স্যুট পরা কয়েকজন কঠিন চেহারার পুরুষের দৃষ্টিগোচর হলো। তটিনী নিজের ছেলের হাতটা ভালোভাবে চেপে ধরল। মিস্টার অনল, সৈয়দ কাশফ আপনার অপেক্ষা করছিলেন ম্যাডাম, অনুগ্রহপূর্বক আমার সঙ্গে চলুন। লোকটার মুখে মস্ত বড় একটা পোড়া দাগ। রাশ ভারী কণ্ঠে অনলকে বাক্যগুলো বলল। অধিকাংশ যারা সুরক্ষা সেবাতে নিয়োজিত থাকে তাদের কি এমন একটা না একটা ক্ষত থাকে? তটিনীর মনে প্রশ্ন জাগলো। তাদের নিয়ে যাওয়া হলো একটি স্বচ্ছ কাচ ঘেরা কক্ষে। ভেতরে শুভ্র পোশাক পরিধানে এক রমণী বসে আছে। আয়েশা জিন্নাহ নাম। জন্ম থেকে পাকিস্তানি বংশোদ্ভূত হলেও বড় হয়ে ওঠা আমেরিকাতে। বর্তমানে অনেক প্রথম সারির ব্যবসায়ীদের সঙ্গে এই 28 বছরের যুবতীর নাম নেওয়া হয়। পুরোদস্তুর কর্পোরেট একজন মানুষ। ম্যাম, তারা এসেছে।
আয়েশার সচরাচর কোনো পুরুষের উপর আগ্রহ বোধ হয় না, কিন্তু অনল নামক ব্যক্তিটার দুটো কথা তাকে আকর্ষণ করেছে। এর মধ্যে প্রধান হলো, যে নারী এই পুরুষের সঙ্গ 5 মিনিট পাবে সে নিজেকে ভুলে যাবে। শুনে হেসেছিল আয়েশা। সেসব নারীদের চরিত্রহীন বলে আখ্যায়িত করেছিল, কিন্তু কোথায় আছে না নিজেকে নিয়ে অতিরিক্ত মাঝে মধ্যে ভীষণ ভয়ঙ্কর হেরে যাওয়ার অনুভূতি নিয়ে আসে। এখানেও বোধহয় তাই ঘটে গেল। অনলের হেঁটে আসার ধরন, কার্পেটের উপর মৃদু ঝংকার তোলা শৈল্পিক পদধ্বনি সব তাকে ক্ষণকালের জন্য আত্মবিমোহিত করলো। কিছু মানবের হয়তো জন্মলগ্ন থেকে এমন গুণ থাকে, মানুষের আত্মা অবধি পৌঁছানোর গুণ। মিস আয়েশা, চমক ভাঙল আয়েশার। সে বিব্রত বোধ থেকে বাঁচতে মুখে লম্বা একটি হাসি টেনে নিল। নিজের চেয়ার থেকে উঠে গিয়ে হাত এগিয়ে দিল। সরু চিকন উজ্জ্বলতা ছড়ানো হাত অনল স্পর্শ করে অনুধাবন করলো ভীষণ রকম। হ্যালো মিস কাশফ, কেমন আছেন আপনি? আয়েশা ভেবেছিল অনল উল্টো তাকেও জিজ্ঞেস করবে। এটা তো স্বাভাবিক কার্টেসির মধ্যে পড়ে। হ্যাভ এ সিট। ডিভানের দিকে নির্দেশ করে বলল আয়েশা। অনল বসে সরাসরি বলল, আমার ফর্মুলা ফেরত দেওয়ার জন্য কি চাওয়া আপনার আয়েশা? সরাসরি মোদ্দা কথায় চলে এলেন দেখছি। একটু ঘুরিয়ে ফিরিয়ে আশা করেছিলাম। ব্যবসাতে ঘুরিয়ে ফিরিয়ে বলে কোনো শব্দ নেই। যারা কথা আড়াল করার অভিপ্রায়ে থাকা আর তারা মূলত রাজনীতিবিদ। ব্যবসা তো সবার সামনে করা হয়, আপনার সাথে না হয়। অনল সরাসরি আয়েশার চোখের উপর দৃষ্টিপাত করলো। অকস্মাৎ সকলকে চমকে দিয়ে শুধালো, বিয়ে করবেন? হকচকিয়ে উঠল আয়েশা, যা তার চেহারাতে ফুটে উঠল। পেছনে দাঁড়িয়ে থাকা তার বডিগার্ডের কপাল কুঞ্চিত হলো। অনুধাবন করতে চাচ্ছে তার মনিবের প্রতিক্রিয়া। অন্যদিকে তটিনী, সে হেসে ফেলল। তৎক্ষণাৎ নিজেকে সামলেও নিল। বিয়ে কেন করব আপনাকে মিস্টার কাশফ অনল? আপনি তো এইমাত্র বললেন ব্যবসা করবেন না আমার সাথে, তাহলে নিশ্চয়ই বিয়ে করতে চাচ্ছেন। বাই দ্য ওয়ে, আমার নাম অনল সৈয়দ কাশফি। আমার পিতা প্রদত্ত নামের উপর নিজ মর্জি চালাবেন না। না, বিয়ে করার অতিপ্রায় নেই, বরং এটি থেকে দূরবর্তী সম্পর্ক বন্ধুত্ব পাততে পারি। নারী পুরুষ কখনো বন্ধু হতে পারে না, অথবা চুরি করা ফর্মুলা যে ক্রয় করে নিজের নামে পেটেন্ট করিয়ে নেয় তার সঙ্গে বন্ধুত্ব সম্ভব নয়। কি বলতে চাচ্ছেন? আমার বন্ধু আপনার নিকট যে ফর্মুলাগুলো বিক্রি করেছে সেগুলো চুরির, বিশ্বাসঘাতকতার। আমি ব্যবসায়ী, এত বিস্তারিত। ইয়েস, ব্যবসায়ী, যার ধর্ম লাভ করা। আমিও তাই। কিন্তু এই বলে নিজের নীতি বিসর্জন দেওয়া কেমন কাজ নারী? অনলকে কঠিন হতে দেখে তটিনী অবাক হলো। সে কখনো দেখেনি এ লোকটা তুচ্ছ কারণে রেগেছে। নিচু স্বরে বলল, স্যার শান্ত হন। আয়েশা তাদের কথার মাঝে বলল, আইডিয়াটা সুন্দর। আমি উচ্চ মূল্যতে ক্রয় করে নিয়েছি, তবে কোনোভাবে ফাইনাল অয়েলটা তৈরি করা সম্ভব হচ্ছে না। যা আপনার হাতে আছে অনল, আমি আপনাকে বিশাল অঙ্কের টাকা। মিস আয়েশা, অনল বিকৃত হয় না। আমার কথাগুলো অনুধাবন করতে পারেননি? যদি ফেরত না দেই কি করবেন? আপনার রাতের ঘুম কেড়ে নিব। আয়েশা হেসে উঠল। আভিজাত্যপূর্ণ এই নারীর হাসিটা দেখতে মাধুর্যময়। এত সহজ? কঠিনও নয়। একবার পরীক্ষা করে দেখুন আমার রাতের ঘুম কেড়ে নেওয়া এত সহজ কিনা। সামনের মাসে ফেরত চলে যাব ইউএসএ, ততদিন সময় আছে। তাগড়া ঘোড়াকে রেস করতে বললে আখেরে আপনার বিপদ আয়েশা। আমি বিপদ পছন্দ করি। আপনার সাথে কনভারসেশন আরও ভয়ঙ্কর হতো, কিন্তু সঙ্গে বাচ্চাটা থাকার জন্য হলো না। আমি বাচ্চাদের সামনে ভায়োলেন্স করি না। একটু বুদ্ধি খাটিয়ে দেখুন আমি তাহলে আপনার ব্যাপারে কতটা জানি। আজ আসি মিস আয়েশা, দেখা হবে খুব শীঘ্রই। তটিনী, উঠে আসুন। অনলের পেছন পেছন উঠে এলো তটিনী। হঠাৎ পুরুষটি থেমে গেল, পেছন ফিরে বলল, আয়েশা, মির্জা গালিবের শায়েরি। আপনাকে সাদাতে মানায় না, কখনো লাল পরে দেখবেন। পুরুষটির কোমরের বাঁকানোর অংশে দৃষ্টি আটকে গেল বেলির। নগ্ন বক্ষা দেখে শুকনো ঢোক গিলল। কাপড়ের আড়ালে স্মরণে হয় এক মস্ত বড় পাহাড় লুকিয়ে রাখে অনল। বেলি থমকালো। আশ্চর্যভাবে অনলকে পূর্বেও সে শার্টলেস দেখেছে, কিন্তু এতটা সন্নিকটে থেকে নয়। সে যা কাজে এসেছিল মুহূর্তে ভুলে গেল।
তবে অনলের থেকে চোখ সরাতে গিয়ে তার রুমে পড়তে সময় লাগলো না। এতটা গুছানো ঘর, সঙ্গে সাজানো, অবাক করার বিষয়। কারো উপস্থিতি টের পেয়ে অনল পেছন ফিরে তাকালো। বেলিকে দেখে ভ্রু কুঁচকে বলল, কি চাই? বন্ধুত্ব। কোমর থেকে হাত নামিয়ে সোজা হয়ে দাঁড়ালো অনল। বিস্মিত সে, চোখের দৃষ্টিতে প্রশ্ন ভিজিয়ে শুধায়, বন্ধুত্ব কে করবে, তুমি ললিতা? জি। অসম্ভব। আমার সাথে তুমি সজ্ঞানে মোটেও বন্ধুত্ব করতে চাইবে না। এমন কিছু হয়নি আমাদের মধ্যে। কেন? আমি বন্ধুত্ব পাতানোর মতন যোগ্য নই বলতে চাচ্ছেন? তেমন নয়, কিন্তু অনল কিছু বলতে যাবে এর পূর্বে বেলি কেঁদে দিল। সেটাকে অভিনয় বলা যাবে না। অনল কখনো বেলির চোখের পানি সহ্য করতে পারে না। দ্রুত কাছে এসে মুখটা উঁচু করে বলল, কাঁদছ কেন মাই ললিতা? একটু আগে ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখেছি এই পুরো বাড়িতে 101টা রামিম ঘুরে বেড়াচ্ছে। আমার পালানোর কোনো পথ নেই। শেষে আপনি এলেন আগুনের শিকল নিয়ে, প্রত্যেকটা রামিমকে ধরার জন্য। সেই থেকে মাথায় শুধু যন্ত্রণা হচ্ছে। আপনি আমাকে সাহায্য করবেন অনল, অতীত ভুলতে? বেলির সহজ সরল আবদারে ভুলে যায় অনল। বৃদ্ধা আঙুল দ্বারা চোখের কার্নিশ থেকে জল মুছে নেয়। নোনতার স্বাদ তার জিহ্বায় লাগে। প্রিয়তমার প্রতি মায়া জন্মায় অনলের, অথচ একদিন এই মায়া তার সফলতা বন্দী হয়ে যাবে। কড়া রোদে বের হয়ে বেলির স্মরণে হলো দিনটা আজ তার খারাপ যাবে, ভীষণ খারাপ। একে তো সকালে এক চোট বাবার সাথে টেবিলে বসে তর্ক করেছে, দ্বিতীয়ত ভার্সিটির এক সিনিয়র বেশ কিছুদিন যাবৎ ভীষণ ঝামেলাতে রেখেছে তাকে। বেলি ভেবে পায় না সাধারণ ছাত্র হয়ে যখন উপরের ধাপে ওঠে তখন কেন তাদের মধ্যে এক ধরনের অহংকার বোধ চলে আসে। এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? সিয়ামের ভাবুক বেলির পাশাপাশি এসে দাঁড়ালো। মেয়েটা এক ধ্যানে আকাশ পানে তাকিয়ে আছে। আশেপাশে কি হচ্ছে যেন ইয়াত্তা নেই। বের হতে মন চাচ্ছে রাজ, দেখেছো কত গরম। বছরের এই শেষ বেলায় এত গরম সত্যি অবাক করে দিচ্ছে। তুই চাইলে লিফট দিতে পারি বাইকে। সত্যি? তবে আজ যে তোমার কোচিংয়ে শেষ ক্লাস, দুদিন পর পরীক্ষা, এর মধ্যে বিপরীত পথে গিয়ে সময় কেন নষ্ট করবে? লজিক্যালি তুই কথাগুলো ঠিক বলেছিস, কিন্তু আমি সেই রকম স্টুডেন্ট কখনো ছিলাম না যারা পরীক্ষার 10 মিনিট আগেও পড়তে যায়। এখন মাইন্ড ফ্রেশ থাকা দরকার। প্রচণ্ড চাপ গেল। বাক্যটির শেষাক্তে সিয়ামের কণ্ঠে থাকা ক্লান্তি অনুভব করতে পারে বেশি। ভাইয়ের জন্য সে মন থেকে দোয়া করে যেন বিসিএসটা হয়ে যায় তার। যদি না হয় তবে পিতার থেকেও কম টিপ্পনি পাবে না। আমি যেতে পারি তোমার বাইকে যদি মাঝ রাস্তায় আইসক্রিম খাও। একজন বেকার মানুষের কাছে তুই আইসক্রিম খেতে চাচ্ছিস? উল্টো তুই নিজে চাকরি করিস। এটাকে জব বলে তোমার মনে হয়? আজ অবধি কোনো কাজ আমাকে দিল না। মাঝে মধ্যে মনে হয় শুধু দেখার জন্য আমাকে বসিয়ে রাখে। মিস্টার কাশ, কি অদ্ভুত নাম। যেটাই হোক, এই মাসের স্যালারি নিশ্চয় আমি পাইনি। চল, বাকি কথা পরে হবে। বাই দ্য ওয়ে, তুই এতগুলো টাকা দিয়ে কি করবি? মহারানীর গুপ্তধন, সেসব বলা যাবে না। বিরক্তিকর ঘ্যানঘ্যানের শব্দে বাইক স্টার্ট করলো। বেলি ভাইকে শক্ত করে ধরলো যাতে পড়ে না যায়। আগে কত মিল ছিল তাদের 3 ভাই বোনদের মধ্যে। সময়ের চাপে সবকিছু কেমন ভোতা হয়ে গিয়েছে। মিনিট 10 বাদে বাইক অফিসের সামনে এসে দাঁড়া করালো সিয়াম। বেলি নামতে নামতে বলল, রোজ রোজ আমাকে এমন রাইড দিলে মন্দ হয় না। হ্যাঁ, আমার বইয়ে গেছে তোর সেবা করতে। দাঁড়া, তোর আইসক্রিম এনে দিচ্ছি। বাইকটা এক পাশে করে সিয়াম চলে গেল আইসক্রিম আনতে রাস্তার ওপাশের দোকান থেকে। তৎক্ষণাৎ সেখানে এসে অনলের গাড়ি থামলো। রোদ চশমার আড়ালে কৌতূহলী চোখে সে একবার স্বীয় ললিতাকে পর্যবেক্ষণ করলো। মাথায় উঁচু করে বাঁধা খোপাকে প্রাচীন মিশরের পিরামিডের সঙ্গে সহজে তুলনা করা চলে। ভাইয়ের অপেক্ষা করতে করতে অজান্তে সে যে নিজের অধৈর্যগোল কামড়ে ধরেছে তা কি জানে? যা মুহূর্তে খারাপ ছেলে অনলকে আরো 10 গুণ খারাপ হতে বাধ্য করে। সিয়াম আইসক্রিম এনে বেলির সামনে ধরতেই তার ঠোঁট বিস্তৃত হয়ে গেল চওড়া হাসিতে। বিদায় নিয়ে চলে গেল উপরে। অনল একটু ধাতস্থ হয়ে গাড়ি থেকে নেমে এলো।
রোদ চশমাটা ড্রাইভিং সিটেই ফেলে রাখলো। কাউকে ঘায়েল করতে হলে চোখ নামক অস্ত্রতে কেন সুরক্ষা বন্ধনী দিয়ে রাখবে। নির্জন কেবিনে এক মনে আইসক্রিম খেতে ব্যস্ত বেলি। এসির বাতাস সঙ্গে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম মুহূর্তে মনটা ভালো করে দিয়েছে তার। হ্যালো ললিতা। অনলের হুট করে এমন চলে আসায় বেলি হকচকিয়ে উঠল, অথচ পুরুষটি একবার তার দিকে তাকায়নি। এসে ল্যাপটপ খুলে বসেছে। বেলির একবার মনে হলো আইসক্রিমটা শেয়ার করা উচিত। তুমি আমাকে অভিবাদন ফিরিয়ে দাওনি, এটা কিন্তু ঠিক নয়। ভাবছিলাম একটা বিষয় কারোর সামনে বসে বসে খাওয়া উচিত নয়। আমার মুখের খাবারও এভাবে দেয়া। জানো তো, শেয়ার করলে ভালোবাসা বাড়ে। এমন যদি সত্য হতো তাহলে আজকাল ডিভোর্সের সংখ্যা বেশি হতো না। কারণ তারা ঠিকঠাক ভালোবাসতে জানে না, একটু ছোট হতে জানে না, অপর মানুষকে চাইতে জানে না। এই জেনারেশনের মাথা অনেক সুন্দর করে ব্রেইন ওয়াশ করা হয়েছে একটা বিষয় দিয়ে। ভালোবাসার মানুষকে পেতে হবে এমন কোনো কথা নেই, এবং দূর থেকে সুন্দর। প্রথমত ভালোবাসা মোটেও দূর থেকে সুন্দর নয়। তাছাড়া ভালোবাসার মানুষটাকে অর্জন করতে হবেই সমস্ত বৈধ ও সৎ পন্থা দিয়ে। অর্জন করার মতন সাহস না থাকলে এসব ভোগাস কথা ছড়ানোর কোনো অধিকার নেই। বেলি পলকহীন অনলের কথাগুলো শুনল। কথার গভীরতা অনেক, অথচ তার মাথায় সেটি ভালোভাবে ঢোকেনি। আইসক্রিম গলে তার হাতে স্পর্শ করতেই টনক নড়ল। ঈষৎ হেসে বলল, যদি অপর মানুষ না চায় সম্পর্কটা হোক, তখনও ফোর্স করা যাবে না, সেটা কখনো বৈধ হয় না। এদিক থেকে দেখতে গেলে ভালোবাসা সুন্দরী না। আমি দুটো উদাহরণ দিতে পারি। আমার বাবা মা ও তোমার বাবা মায়ের মধ্যে কিন্তু কিঞ্চিত পরিমাণে ভালোবাসা নেই। সমাজ ও সন্তানের দায়বদ্ধতাতে নাটক করে। আমি এই কথাগুলো বলতে ভীষণ পছন্দ করি, তবে চিরন্তন সত্য। অনলের মুখের রংটা বিবর্ণ হতে দেখা গেল। বেলি এই ব্যাপারে কোনো প্রশ্ন করল না, কারণ নেপথ্যে কাহিনীর সম্পর্কে সে অবগত। বাহির থেকে হঠাৎ দরজাতে শব্দ হলো। একজন আস্তে করে আসার সংবাদ দিল। অনলের মুখে এক ধরনের পৈশাচিক হাসি ফুটে উঠল। কৌতূহলী বেলি শুধায়, আয়শা? অনলের কাঠখোট্টা জবাব, আমার ফিউচার গার্লফ্রেন্ড, ভেরি বিউটিফুল ওম্যান। তুমি নিজে দেখলেও ছেলে হওয়ার বাসনা করবে, হেনরির উপন্যাসের আয়েশার মতন। বেলি তৎক্ষণাৎ প্রতিক্রিয়া করতে পারল না। স্মরণে হচ্ছে অন্তঃকরণে কোথাও গোলাপের কাঁটা এসে লাগলো। আশ্চর্য, এমন অনুভূতি হচ্ছে কেন? উৎসুক দৃষ্টিতে সে দরজার পানে আয়েশার আগমনের আশায় চেয়ে রইল। আপনাকে দূর থেকে অতি সাধারণ দেখায় অনল, তবে কাছে এলে স্মরণে হয় একটি উত্তপ্ত মরুভূমির মাঝে দাঁড়ানো 100 বছরের সজীব বৃক্ষ। দেখতে সুন্দর, সইতেও সুন্দর। দারুণ উপমা দিলেন আয়েশা। আমি আপনার ব্যাপারে বলতে পারি আপনি ভীষণ অ্যাপ্রিসিয়েট করতে জানেন। থ্যাংক ইউ। দুজন মানুষের এই মিষ্ট বার্তালাপ মোটেও সহ্য করতে পারছে না বেলি। আশ্চর্যের বিষয়, খাবারের সাথে এই উদ্ভট কথাগুলো হজম করে নিতে হচ্ছে। একটি 5 তারকা রেস্টুরেন্টে এসেছে তারা। অনলের কথা, মেহমানকে ভালোভাবে আপ্যায়ন করা জরুরি, এতে নাকি বরকত আসে। বেলির নিজের ওপর খুব মায়া হচ্ছে। তার পোশাক দেখে মনে হচ্ছে সে বহু বছর ধরে ভালো পোশাক কেনাকাটা করে না। দ্বিতীয়ত কিসব অর্ডার করেছে অনল, সব থেকে খারাপ স্বাদ হচ্ছে রোস্টেড ডাক বলা ডিশটা। চামচে গেথে আরেকবার মুখে দিলে হাল ছেড়ে দিল। আয়েশা অবশ্য তাকে একবারও খেয়াল করেনি। পুরোদস্তুর অনলে মজে আছে। মিস্টার অনল কাশফ, আমরা এবার একটু জরুরি কথাবার্তাতে আসি। আমি আপনার বিষয়টা ভেবেছি, কিন্তু সেই ফর্মুলাটা আমি কিনেছি কয়েক মিলিয়ন দিয়ে। আমি এত সহজে তা ছাড়ব না। এমন হতে পারে না যে আমরা দুইজন পার্টনারশিপে। নো। পুরো কথা না শুনে ঋণাত্মক জবাব দেওয়া কিন্তু উচিত নয়। যা আমার তা শুধু আমারই। আয়েশা, জানেন আমি কখনো আমার প্রিয় নারীকে কোনো ছেলের সঙ্গে মিশতে দেই না, কারণ যা আমার সে সব দিক থেকে শুধু আমার দিকেই ফোকাস রাখবে। এটাকে বলে টক্সিক বিহেভিয়ার। আমি বিজনেসের ক্ষেত্রেও টক্সিক। একজন চোরের থেকে কেনা ফর্মুলাকে আপনি নিজের বলে চালিয়ে দিতে পারেন না। সেক্ষেত্রে সমঝোতা কি? আপনাকে এমনি দেওয়া?
আপনি এতটা বোকা যে অন্য কোনো ডকুমেন্টস রাখেননি? অনল অলস ভঙ্গিতে হাসল। বেলি তার দিকে তাকিয়ে আছে আগ্রহ ভরে। খাবার ইন্টারেস্টিং না হলেও এখানকার আলোচনার টপিক বেশ সুস্বাদু মনে হচ্ছে। দুম করে হঠাৎ অনল শক্ত কণ্ঠে বলে উঠল, ললিতা, কাটা চামচ এভাবে ঠোঁটে লাগাবে না, আমার অস্বস্তি হয়। অনল কিন্তু। অধর যুগল ঈষৎ ফাঁকা করে বেলি বার কয়েক চোখের পলক ফেলল। অনল তো একবারও তার দিকে তাকায়নি। আই সেইড নো ললিতা, বুঝতে পেরেছ? বেলি মাথা দুলিয়ে বলল, জি। এখন চামচ রেখে দাও। আর খেতে খারাপ লাগছে সেটা আগে বলা উচিত ছিল। মেনুতে দেখো দারুণ এক সুইট ডিশ আছে, সেটা অর্ডার করো। তো আয়েশা কি যেন বলছিলেন, আমি ডকুমেন্ট রেখেছি কিনা? এই প্রশ্নের জবাব তো আপনিই দিবেন। আমাকে দেখে আপনার নিশ্চয়ই বোকা মনে হয় না? হয় না। ডকুমেন্টসের কপি যদি থাকে তাহলে আপনি ফর্মুলাটাকে বাজারে নিয়ে আসুন এবং সেটাকে চুরি করে আপনি পুরো বিশ্বে ছড়িয়ে দেন, সঙ্গে অতি দ্রুত পেটেন্টও করে ফেলবেন। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ইউ উইল সু মি। আমি এমন করব তা কিভাবে মনে হয়? অর্থের কাছে কেউ সত্যবাদী নয়। মামলা হওয়ার পর আমি কখনো জিততে পারবো না। এর থেকে সহজ উপায় আমার জিনিস আমার কাছে ফেরত আসা। আমি যতদূর জানি এখনো কাগজটা পুরোপুরি ডিকোড করতে পারেননি। আয়েশার খয়েরি অধর যুগল বিস্ময়ে প্রসারিত হলো। সে ফিসফিস করে বলল, তা আমার পেছনে গুপ্তচর লাগিয়েছেন? না, এগুলো আমি আপনার চেহারা পড়ে বলে দিতে পারি। এত বুদ্ধিমান একজন মানুষের সাথে এত সহজে হেরে যাওয়া বোধহয় ঠিক হবে না। আমি চেষ্টা করব যেন ফর্মুলাটা আমার কাছে থেকে না নিতে পারেন। উল্টো সম্পূর্ণ বেসটা আপনি দিতে বাধ্য হবেন। আপনার স্বপ্নে আয়েশা এমনটা হবে। খাবার শেষ করুন। বাই দ্য ওয়ে, আপনাকে সুন্দর লাগছে আজ, কিন্তু চুলের ডিজাইনটা চেঞ্জ করার চেষ্টা করবেন। আপনি দারুণভাবে ম্যানিপুলেট করতে পারেন অনল। বিশ্বাস করুন আয়েশা, আমি এখনো আপনাকে নিজের বৈশিষ্ট্য কিছুই দেখাইনি। আমি পুরোটা দেখার অপেক্ষাতে আছি। পরবর্তী সময়ে টুকটাক অন্য বিষয়ে কথা হলো তাদের মধ্যে। বেলি এখনো হাঁসের মাংস চিবিয়ে যাওয়ার চেষ্টা করছে। আয়েশা খাবার শেষ করে বলল, চলুন, সাভারে একটা গলফ ক্লাব আছে, সেখানে কিছুক্ষণ কাটানো যাবে। সরি আয়েশা, আমার বের হতে একটু সময় লাগবে, কারণ ললিতা এখনো কিছুই খায়নি। ললিতা? বাট সে তার নামটা বেলি বলেছিল। ললিতা ও নাইস নেম। এই নামে শুধু আমি ডাকি, শুধু আমি, অন্য কেউ না। আয়েশা বুদ্ধিমতী একজন মেয়ে। অনলের দৃষ্টিতে তীব্রভাবে এক অনুভূতি দেখতে পেল। বেলি নামের মেয়েটা প্রচন্ড সাদামাটা। একটা তিরস্কারমূলক হাসি ফুটে উঠল চেহারায়। একটু ঝুঁকে অনলকে ফিসফিস করে বলল, আপনার বুদ্ধির মতনই মেয়ে চয়েসে প্রশংসা করতে পারলাম না। আশা করি ওয়ান নাইট স্ট্যান্ড ছাড়া কিছুই না। অনল নিশ্চুপ হয়ে শুধু তাকালো। ভেতরে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো গর্জে উঠেছে সে। তবে এটি সঠিক সময় না, এজন্য বিদায় সম্ভাষণ না করে ওয়েটারকে ডাক দিল। টেবিল ফাঁকা হতে বেলি ঈষৎ কেশে বলল, আপনি এই মেয়েকে নিজের জিএফ বানাবেন? প্রচন্ড কর্পোরেট চিন্তা ভাবনা করে মেয়েটি। বানালে তোমার নিশ্চয়ই কোনো সমস্যা নেই ললিতা। আমার কি সমস্যা হবে? আর বলবেন না, আজ এখানে আসবো একটা কালো ড্রেস পরে আসতাম। এখনো মন্দ লাগছে না। বাই দ্য ওয়ে, আপনাদের ফুড চয়েস ভীষণ বিদঘুটে। তুমি এসব খেয়ে অভ্যস্ত নও, এজন্য ভালো লাগেনি। আমার প্রায়ই চাইনিজ এসব ডিশ ট্রাই করা হয়। একটা সহজ সমাধান আছে। কি? অনলের মুখে শয়তানি হাসি ফুটে উঠল। বেলির দিকে ঝুঁকে বলল, আমাকে খাও, এরপর থেকে অটোমেটিক এসব খাবার ভালো লাগবে। আর তুমি যা ভাবছো আমি তাই বলেছি। ডাবল মিনিং কথাবার্তা? নো, ট্রিপল মিনিং কথাবার্তা। প্লেটে করে একটা সুইট ডিশ নিয়ে এলো ওয়েটার। বেলি মুখে দিতে চোখ বন্ধ করে ফেলল। এত সুস্বাদু জিনিস
সে বহুদিন খায়নি। হঠাৎ কি মনে হলো চামচে করে ভেঙে অনলের মুখের সামনে ধরল। কান্তিমান পুরুষটি মুহূর্তে হকচকিয়ে উঠল। বেলি জিহ্বাতে কামড় দিয়ে বলল, সরি, এই চামচে আমি খাচ্ছিলাম, অন্য চামচ দিচ্ছি, দেখুন কেকটা অনেক মজার। বেলি অন্য চামচ নিতে গেলে তাকে থামিয়ে দিল অনল। ঠিক প্রিয় নারীর চোখ পানে দৃষ্টি রেখে বেলির হাতে হাত রেখেই চামচটা মুখে ঢুকালো। অনলের মাতাল করা চাহনি। অ্যাডামস অ্যাপেলের ওঠানামায় শিরশির করে উঠল বেলির শরীর। সহসা চামচটি সরিয়ে দিল না, বরং মুখের ভেতর রেখেই কামুকভাবে পুরো কেকটি খেলো অনল। বেলি সহ্য করতে পারল না, চোখ বন্ধ করে ফিসফিস করে বলল,